অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এবং শুরুতেই একটু দুঃখ প্রকাশ করি, 5 মিশালিতে একটা দুটো ভুল খুঁজে পাওয়া গেছে আর কি। একটা হচ্ছে ওয়ান গার্সিয়া বলতে গিয়ে হয়ে গেছে গনজালো গার্সিয়া, 2 গার্সিয়ার নিয়ে একটা পয়েন্ট বানাইছিলাম। তো ওই পয়েন্টে দুইটাই মানে গনজালো গার্সিয়া পুরোটা বলার পরে হুয়ান গার্সিয়ার পার্টটা আসছে, বলতে বলতে কোন সময় যে এটা গনজালো বলে ফেলছে। আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাড নো আইডিয়া। যদি ওটা অন্য কারো আইডিয়া থাকা উচিত ছিল, যেটা তো এখানে আসলে সিস্টেম আলাদা। যাই হোক, তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে পয়েন্ট টেবিলে 4 আর 5 দুইটাই লিভারপুল হয়ে গেছে আর কি। ঠিক আছে, মানে হয় না একসময় একই লাইন। তো এইগুলা তো ধরেন যে রকেট সায়েন্স না, এটা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল। আপনি জানেন লিভারপুলের নিয়ে আমরা একটা কথাও কইনি, নামটা পর্যন্ত উচ্চারণ করিনি। ঠিক আছে, ওটা ফালাই দেন, পয়েন্ট টেবিল ওটা দেখানোর জন্য দেখানো, শো অফ। চেলসি ফ্যানরা আবার মন খারাপ করলো কেন, কিসে? ওই যে ধরেন না লিভারপুলেই সব জায়গায়। ও আচ্ছা, হ্যাঁ চেলসি তো আবার একটু লেভেল আপ করেছে। যাই হোক, খান শুরু করি আমরা। হ্যাঁ, কি দিয়ে শুরু করতে চাচ্ছেন বলুন, আজ আপনি কি দিয়ে শুরু করতে? জেআরডিজু ওয়াইটি তার প্রশ্ন। হ্যাঁ, রুবেন আমোরিমের স্যাক হওয়ার পোস্টে গার্নাচোর লাইক দেয়া নিয়ে কিছু বলুন। লাইক দিছেন নাকি? হ্যাঁ, ফ্যাব্রিজিও রোমানো আপনার হচ্ছে যে পোস্টটা দিয়েছিল ওইটার মধ্যে গার্নাচো হচ্ছে ইনস্টাগ্রামে দেখুন একটা লাইক আছে। গার্নাচোর ক্যারিয়ার সম্পর্কে খুব শুরুর দিকেই সে নিজে বেশি দিন আগাবেন না, বেশি দূর যাইতে পারবেন, এটা আপনি বলেছেন। এটা আমিই প্রেডিক্ট করছিলাম। সম্ভবত পৃথিবীর 4-5 জনের মধ্যে আমি তার প্রপারলি প্রেডিক্ট করতে পারছি, যদিও এখনো তার আমাকে ভুল প্রমাণ করার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আমার কাছে মনে হয় তার হাইপটা একটু বেশি হয়ে গেছিল। একে তো সিউ উদযাপন করেন, আবার তার উপরে আর্জেন্টাইন, দুইটা মিলে এমন একটা কম্বো হয়েছে, নিজেও নিজের এমন একটা কিছু মনে করছেন। ওই যে লাস্ট 2 সিজন না 3 সিজন আগে ওপেনিংটা যে খুব ভালো করলেন। হ্যাঁ, রাতে খেলছে তো ভালোই কিছু ম্যাচে, এবং এখনো চেলসির হয়ে খুব খারাপ করতেছে তাও না। কিন্তু গার্নাচোর ভাই মানে বেশি দূর যাইতে পারবে বলে আমার কাছে কেন জানি এখনো মনে হয় না। তো উনি এই যেসব কোচ বরখাস্ত হয়েছেন তাদের নিয়ে সব তামাশা না করে নিজের দিকে যদি মনোযোগী হইতেন, তাহলে আমার মনে হয় বরখাস্ত হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় উনি যে আর্জেন্টিনার যে বিশ্বকাপ আছে টিমটা, সেইটাতে যদি বেশি ফোকাসড হইতেন তাহলে আমার কাছে মনে হয় তার জীবনে মানে বেশি উপকার হইতো আর কি। আচ্ছা, কিন্তু এই যে ধরেন আমরিমকে সরায় যে নিল, হ্যাঁ, এটাতে তো খুশি মানে কারা হয়েছেন? ধরেন রাশফোর্ড কি খুশি হয়েছেন? হ্যাঁ, রাশফোর্ড খুশি হতে পারে। তারপর হচ্ছে বা রাশফোর্ড আবার ফিরছেন কিনা ম্যানচেস্টার ইউনাইটেড এর লোন স্পেন্স শেষ হয়ে গেলে ওই ক্যাম্প থেকে আপনার একটা কোয়েশ্চেন থাকছে। তারপর কবি মাইনু মনে হয় খুশি হয়েছেন যে না, তাকে হচ্ছে গিয়ে নাপোলিতে আর যাওয়া লাগছে না, আমাকে আর কবি না হইলেও চলবে, আমি কিন্তু খেলতেও পারতেছিলেন না। আর কে? হয়লুন হয়তো আবার এখন সময় আবার হয়লুন আসতে চান কিনা? হ্যাঁ, আমার মনে হয় নাপোলিতেই তিনি বেশি মানিয়ে নিয়েছেন, হয়লুন নাপোলিতেই বেশি মানাচ্ছেন। আবার এখানে এসে কি করবেন, জার্গজির ক্ষেত্রে কি ঘটবে, এটা একটা দেখার বিষয়। আবার ধরেন মানে রুবেন আমোরিমের আন্ডারে ইউনাইটেড যে পথে যাচ্ছিল সেই পথ থেকে তারা অন্য পথে যাবে, তখন আবার রিক্রুটমেন্টও চেঞ্জ হতে হবে। অনেক রকম ইকুয়েশন এখানে আছে। মিডফিল্ডার তো দেখেন, হ্যাঁ, এরিক টেন হ্যাগ যে দলটা দিয়ে গেছিল, ধরেন ওখানে উগার্টের ইনক্লুশন আপনারা দেখেছি, কিন্তু উগার্টে তো ফ্লপ মেরেছেন। ডিলিক্ট তার প্লেয়ার ছিল, লিসান্ড্রো মার্তিনেজও এক অর্থে আয়াক্সের তারই মানে তিনি আসলে পান নাই, কিন্তু আয়াক্সের আর কি, কিন্তু ওই কানেকশন আসলে নাই। ওনানা, হ্যাঁ, তারপরে এরকম একজন কোচ অনেক ফুটবলার রেখে গেছেন, তিনি চলে গেছেন, তারটা দিয়ে রুবেন আমোরিম কিছুদিন চালিয়েছেন। রুবেন আমোরিমের কিছু প্লেয়ার তিনি এখানে রেখে গেছেন। রুবেন আমোরিম চলে যাওয়ার পরে এখন কি হবে সেটা একটা দেখার বিষয়। ব্রুনো ফার্নান্দেস মাঝখানে একটা ইন্টারভিউতে কথা বলছিলেন যে তাকে নাকি ইউনাইটেড বিক্রি করে দিতে চেয়েছিল এই গত সিজনের মাঝামাঝি সময়। তাতে রুবেন আমোরিমের পার্ট আসলে কি ছিল, এইটা একটা প্রশ্ন। মানে বিপক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? তিনি কি মানে ব্রুনো ফার্নান্দেসকে বলেছেন যে দেখো আমি কিন্তু তোমাকে দলে রেখেছি, বা আমি কিন্তু তোমাকে বাদ দিতে চেয়েছি, দিয়ে একটা সেট আপ দিয়েছেন কিনা? দুজনই পর্তুগিজ, আমি জানি না। এরকম অনেক রকম সেট আপের গল্প এখন শুনতে পারেন আপনি, যেটা আমি আমরিমের আন্ডারে তো ইউনাইটেডের সবচেয়ে বেশি ম্যাচ খেললেন ব্রুনো। যে কোনো কোচের আন্ডারে দেখবেন ব্রুনো ফার্নান্দেসই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, কারণ তিনি তো ওইভাবে ম্যাচ মিস করেন নাই। যা হোক, পরের প্রশ্ন, হুইচ ম্যানেজার টু গেট স্যাকড নেক্সট? জন উইকের প্রশ্ন, এটা জন উইক মার্কা প্রশ্নই হয়েছে। শাবি আলোনসো, আর্নে স্লট নাকি থমাস ফ্র্যাঙ্ক? থমাস ফ্র্যাঙ্ক হচ্ছে গিয়ে সবার আগে যাবে। কেন? টটনহ্যাম, এই টটনহ্যাম দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না যে আমরা টিমগুলোকে আসলে সময় দিচ্ছি না? সময় দিলেও যে আসলে কিছু হচ্ছে, ঠিক আছে, সেটাও তো হয় না।
থমাস ফ্র্যাঙ্কের ক্ষেত্রে তো আপনার সেটা বলতে হয়, হ্যাঁ থমাস ফ্র্যাঙ্ক হচ্ছে নতুন এসেছেন, তারপরও কিন্তু টটেনহ্যামের এই অবস্থা হবে কেন ভাই? মানে 11 ম্যাচের মধ্যে মনে হয় মাত্র 2টা ম্যাচ তারা জিতেছে, আর কোনো জয় নাই, কোনো কিছু নাই। ইনফ্যাক্ট মানে টটেনহ্যাম আপনি চিন্তা করেন মাস 1.5-2 আগেও তো টপ 5 মানে শুরুর দিকের প্রথম 1 মাস না 2 মাস জানি হচ্ছে টপ 6 এর মধ্যে তারা ছিল, সেখান থেকে কোন জায়গায় নাম? ফ্র্যাঙ্ককে বাদ দিয়ে নিবেন কারে? হাতের সামনে যা পাওয়া যায়। হাতের সামনে কি আছে? এনজো মারেস্কা আর রুবেন আমোরিম। এনজো মারেস্কা, আচ্ছা তারপরে কি সাবি আলোনসো, তারপর শাভি আলোনসো আর স্লট, তারপরে আর্নে স্লট। মানে লিভারপুলের দিকে এই জন্য আর কি আমার রেসপেক্ট। ওকে 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 ওকে। আচ্ছা তো উনি তো লিগ জিতছেন, উনার তো একটা বড় ব্যাকআপ আছে। হ্যাঁ, আবার ধরেন হচ্ছে কি আলোনসো যদি সুপার কাপ যদি হচ্ছে গিয়ে খায়, ধরা খায়, আমার কাছে তো মনে হয় সাবি আলোনসো আরো আগে হইতে পারেন। এটা সাবি আলোনসো আর থমাস ফ্র্যাঙ্কের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই লড়াইয়ে জিতবে যে, সেই লড়াইয়ে দেখেন হাতেই লাস্ট চলবে। সিজন থেকে আমরা একটা কোশ্চেন ফেস করতেছিলাম, মানে রুবেন আমরিম কবে স্যাক হবে, রুবেন আমরিম স্যাক হচ্ছে কিনা। লাস্ট সিজন থেকে যখন হচ্ছে ইতিহাসের সর্বনিম্ন জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড আসলো, অবশেষে যে স্যাক হলো। ভালো হয়নি জিনিসটা। মানে অ্যাজ এ ইউনাইটেড ফ্যান আপনি যদি আমার জিজ্ঞেস করেন, আমি এরিক টেন হ্যাগ স্যাকের বিপক্ষে ছিলাম। মানে যদি আপনি স্যাক করেন, স্যাক করার একটা টাইম আছে। এখন মানুষ স্যাক করে জানুয়ারি মাসে। আপনি এখন এই জানুয়ারি মাসে যে পরিমাণ মানে এখন তো আপনার ইম্পর্টেন্ট টাইম, হ্যাঁ যে পরিমাণ ফিক্সচার, আপনি এর মধ্যে কি করবেন? তবে ইউনাইটেডের জন্য একটা সুবিধা, ইউনাইটেড তো আর ইউরোপে নাই, তারা একটা করে ম্যাচ খেলে, পরিকল্পনা করে। এইটাই এবার সামনের বার তো ইউরোপে থাকতে হবে থাকতে ইউনাইটেড হবে। কিন্তু এইটাই কিন্তু রুবেন আমরিমের অ্যাডভান্টেজ হওয়ার কথা ছিল। যেহেতু আপনি ইউরোপে নাই, আপনি প্রতি সপ্তাহে একটা করে ম্যাচ খেলবেন, ম্যাক্সিমাম 2টা হইতে পারে, 7 দিনের ভেতরে 2টার বেশি তো হওয়ার কোনো সুযোগ নাই। তো এইটারে আপনি প্রপারলি একটা টিম সিলেক্ট করবেন, আপনার যে কৌশল থাকবে সেটার পেছনে আপনি যথেষ্ট পরিমাণ ট্রেনিং গ্রাউন্ডের সুযোগ পাবেন, এরপরে খেলতে নামবেন। সেটা তো আসলে হইল না। যাই হোক, পরের প্রশ্ন, জুড বেলিংহাম, ফুটবল স্পেশালি ইপিএল এ কি কোচের ভূমিকা কমে যাচ্ছে? মারেস্কা তার পছন্দের খেলোয়াড়কে ম্যানেজমেন্টের চাপে খেলাতে না পারায় স্যাক হলো, আবার আমরিম প্রেস কনফারেন্সে তাকে খেলোয়াড় দেওয়া হচ্ছে না বলায় স্যাক হলো। টিমের ওপর ম্যানেজমেন্টের প্রভাব বেশি দেখা যাচ্ছে কি? আচ্ছা, মারেস্কা কোন প্লেয়ারকে চেয়েছিল দেয়নি? না মানে প্লেয়ার চায় নাই বলতেছেন উনি, হ্যাঁ বলছেন যে প্লেয়ারকে আরো বেশিক্ষণ খেলাতে চাচ্ছিল। মানে আচ্ছা, ওই যে মেডিকেল যে আপনি চেঞ্জ করতেছেন, তখন স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকরা গান গাইছেন যে আপনি কি করছেন, আপনি জানেন না, ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডুইং। কিন্তু তিনি তো আসলে এটার দায় নেওয়ার লোক না। এটা তাকে মেডিকেল টিম বলেছে, তাকে বাধ্য করেছে যে মেডিকেল টিম তো অটোনমাস ওখানে চেলসিতে, আপনাকে এই প্লেয়ারকে এই 58-60 মিনিট পর্যন্তই খেলতে হবে। কিন্তু চেলসি সমর্থকেরা তো দুও দিয়ে যাচ্ছেন এনজো মারেস্কাকে যে আপনি কেন হচ্ছে চেঞ্জ করবেন, আপনি কেন ওকে চেঞ্জ করতেছেন। তো এটা তো হেলদি কিছু না, কারণ ক্লাবের ফেস তো আসলে ওই ম্যানেজার বা কোচ। যে কোচ আসলে হট সিটে গিয়ে বসেন, প্রেস কনফারেন্স ডিল করেন, তার কাছ থেকেই তো সব আলোচনা আসে। মানে সাম কেসেস আমার মনে হচ্ছে কি আপনার কোচদের থেকে ওই ম্যানেজমেন্ট বড়। কিন্তু এটা তো এই কালচারটা তো হওয়ার কথা না, এবং ওই কালচারটা থাকলে আপনার এরকম ইফেক্ট পড়বে এই দলের মধ্যে। কিন্তু আবার ধরেন এনজো মারেস্কা বা রুবেন আমরিম, এই দুজনের কেউ তো আর্সেন ওয়েঙ্গারও না, স্যার অ্যালেক্স ফার্গুসনও না, তাই না? আবার এরকম হোমরা চোমরা নাম করা কোনো কোচও না, যাকে এইরকম ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো বড় ক্লাব বলবে তুমি ম্যানেজারিয়াল রোলটা প্লে করো। মানে স্যার অ্যালেক্স ফার্গুসন কি একদিনে এই ক্লাবের সবকিছু চালাইছেন নাকি? তা তো না। উনি 86 সালে যখন আসছেন, ওই সময়ের একরকম ফুটবল ছিল, পরে ফুটবলটা চেঞ্জ হয়েছে, কিন্তু তিনি তার কর্তৃত্ব আস্তে আস্তে বিস্তৃত করেছেন, তার পারফরমেন্সের সঙ্গে সেটা মানানসই হয়েছে। এই জায়গাটায় একজন নতুন যখন আসেন, তখন তো আপনি এসেই হচ্ছে কিছুর উপরে আপনি বসতে পারবেন না, ওই জায়গাটাও আপনাকে ক্রিয়েট করতে হবে, নিজের তৈরি করে নিতে হবে। বাট আবার হচ্ছে ধরেন আমরিম হচ্ছে স্পোর্টিং সিপিতে এক ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন, এইটা উনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাবেন না, এটা খুবই স্বাভাবিক কথা। স্পোর্টিং সিপিতে হয়তো আপনি হেড কোচ মানে ম্যানেজার ছিলেন, কিন্তু এইখানে কিন্তু আপনি হেড কোচ, মানে ওই ডিফারেন্সটা তো আপনার সরাতে হলেও সময় লাগবে, বা আপনার টিমের পারফরমেন্স লাগবে। টিমের পারফরমেন্সও ওইটার উপর ডিপেন্ড করবে, যে আপনি হচ্ছে আপনার ওই যে আপনি মেইন শোতে বলছেন না যে পায়ের নিচে মাটি ছিল না, যখন আপনার পায়ের নিচে মাটি নাই, তখন যদি আপনি একটার পর একটা দাবি করে বসেন, একটার পর একটা একগুয়েমি করেন, তখন তো সেটা আপনাকে হচ্ছে গিয়ে ব্যাকআপ দেবে না। নেগোসিয়েশন টেবিলে যেতে হলে আপনার কাছে তো কিছু একটা অফার করার মতো থাকতে হবে, সেই অফার করার জিনিসটা আসলে ছিল না। আবার আপনি ধরেন এইখানে আমরিমকেও মানে বোর্ডকেও ফুল ওই হিসাবে কি দোষ দিতে পারেন আপনি, যে লাস্ট যখন ট্রান্সফার উইন্ডোটা আসলো, আমরিমের পছন্দ মতোই তো তিনি সাইনিংগুলো করিয়েছেন, এবং টাকার অঙ্কে হিসাব করেন 200 মিলিয়নের ওপরে তিনি খরচ করেছেন, খরচ করে তিনি ফ্রন্টলাইনটা পুরোটা চেঞ্জ করে দিলেন। তো বোর্ডের কাছ থেকে ওই ফ্রিডমটাও তো তার ছিল, কিছুটা ছিল, কিন্তু তারপরে এটা ওই ফ্রিডম থাকলে আপনার হচ্ছে কি আউটপুট দিতে হবে,
আপনি যখন আউটপুট দিতে পারছেন না তখন হয়তো আপনাকে প্রশ্ন করছে যে কি ব্যাপার, তুমি এত টাকা খরচ করলা, তোমার তো কোনো লাভ হচ্ছে না, তুমি কি আবার তোমার ওই আইডিওলজি থেকে একটু চেঞ্জ করবা কিনা, চেঞ্জ করে দেখবা কিনা। তখন আপনি সেটা করেন নাই। হোসে মরিনহো একবার আপনার একটা কথা বলেছিল যে আপনার ভিন্ন আইডিওলজি থাকতেই পারে, যদি আপনি সেটাকে ওয়ার্কআউট করাতে পারেন ফাইন, কিন্তু সেই আইডিওলজির জন্য যদি আপনার চাকরি চলে যায় দিন শেষে, আপনি বললেন না যে আমি আমার আইডিওলজিতে স্টিক ছিলাম দেখে আমার চাকরি চলে গেছে, কারণ আপনি স্টুপিড। কিন্তু আপনার আইডিওলজি স্টুপিড। আমরিম তো আবার বলেছেন যে আমি তো এখন অ্যাডাপ্ট করছি, কারণ আমাকে যেহেতু পয়সা দেওয়া হবে না এই কারণে অ্যাডাপ্ট করছি, সেই দিকেও যাচ্ছিলেন। আমি মানে এইখান, তবে এই প্রশ্নে আবার ফেরত আসি, ম্যানেজমেন্টের এই দৌরাত্ম্য চিরকাল ছিল, চিরকাল থাকবে। দুনিয়ার কোনো মানুষ এই ম্যানেজমেন্টের দৌরাত্ম্য থেকে, আপসীন কোচরা এইভাবেই বিদায় নেবেন। শুধুমাত্র আপসীন কোচ না, ধরেন আমার যদি হিসাবে নিচে কেউ থাকেন, তাহলে আমার যা মানে বক্তব্য সেটা তো তার উপর কাঁধে গিয়ে পড়ে, বা আমি তো আরেকজনের দায়িত্ব কাঁধে নিয়ে বসে আছি। মানে জিনিসগুলো তো এইভাবে ওয়ার্কআউট করে যে আপনার বস যা বলবে সেটা আপনি করবেন, আপনি আপনার যা বলবেন এটা এমনি তো চলতে থাকে। এবং এই Just জায়গায় life আর কি। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, মানে ফুটবলে কোচের লাইফটাই আসলে এমন, যে যাই দোষ করুক, মানুষ তো ধরেন ওই যে মেডিকেল টিম কি বলছে ওইটা মনে রাখবে না, মানুষ তো ওই দর্শকরা তো দৌড়টা দিচ্ছে হেড কোচকে। কোনো প্লেয়ার চেঞ্জ করলে, ধরেন শাভি আলোনসো হচ্ছে গালি খেয়েছে, ভিনিসিয়াসকে কেন আর্লি চেঞ্জ করা হলো, বা এইটার পেছনেও যদি কোনো হচ্ছে মেডিকেল রিপোর্ট থাকে বা হচ্ছে তার ট্যাকটিক্যাল কোনো কিছু থাকে, রেজাল্ট না হলে এই সব কিছু আসবে, আর রেজাল্ট হলে আপনার সবকিছু হালাল হালাল। দিন আচ্ছা, শেষে। ঠিক আছে, পরের প্রশ্ন ব্রো, চলুন। মোহাম্মদ সানাউল্লাহর প্রশ্ন, কোনটাতে অবাক হয়েছেন, মারেস্কা নাকি আমরিম স্যাক হয়? আমি মারেস্কা স্যাক হয় একটু বেশি দুইটাতেই অবাক অবাক হয়েছি, হয়েছি আমি, দুইটাতেই অবাক হয়েছি। কারণ ধর মারেস্কা ওই কথা বলছিল না অনেকদিন কিন্তু হয়ে গেছে, তারপরে মোটামুটি মাসখানেক প্রায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি যে হঠাৎ করে মারেস্কার স্যাক হয়ে যাওয়া এইটাতে। মারেস্কা। কিন্তু আমি এইটাতেও রুবেন আমরিমেরটাতেও অবাক হয়েছি এই কারণে, আপনি যখন আমার ফোন দিছেন তার 7 মিনিট আগে, মানে আপনি তো আমার জানাইলেন প্রথম যে এই রুবেন আমরিম তো স্যাক হয়েছে, ঠিক আছে? আর আমি তখন কেবল হচ্ছে খেয়ে দিয়ে উঠছি, এইদিকে আসবো আর কি, অফিসের দিকে আসবো। আমি মোটামুটি আকাশ থেকে পড়ছি, যদিও আমি আজ করতে পারতেছিলাম যে কিছু একটা ঘটছে, প্রেস কনফারেন্স আগের দিন যেইভাবে যা ঘটছে এরপরে একটা কিছু হবে, কিন্তু এটা যে 24 ঘন্টারও কম সময়ের ভেতরে ডিসিশনে ইউনাইটেড চলে যাবে এইটা আমার এক্সপেকটেশনে ছিল না। এবং এই ঘটনা ঘটার পরে আপনি তখন 2-2 4 মেলাইতে পারেন যে এই দূরত্বটা আসলে আরো আগেই তৈরি হয়েছিল, এইটা ছিল শুধুমাত্র ওই ক্লিশে শব্দের মতো যে শেষ পেরেকটা, যেটার অপেক্ষায় হয়তো ইউনাইটেড বোর্ড ছিল, এটা ছুতা খুঁজতেছিল যে এখন বাদ দিতে হবে, তো ওইটা তারা পেয়ে গেছে। আমাদের তো এই শোয়ের আসলে অনেক দর্শক আছেন যারা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থী, যারা সারাক্ষণ হাতে মোবাইল থাকলে বাবা মারা, যেটা আমরাও ফেস করেছি, নানা সময় নানা কথা বলেন। তো সামটাইমস সোশ্যাল মিডিয়ায় হুদাই স্ক্রল করতে থাকলেও ভালো কিছু জিনিস আসে, যেমন তখন হচ্ছে কি আপনার, আমি হুদাই ফেসবুকে স্ক্রল করতেছি, হঠাৎ করে দেখি 2 মিনিট আগে হচ্ছে গিয়ে রোমানো না, ডেভিড অর্নেস্টাইনের দ্য অ্যাথলেটিক হচ্ছে কি আপনার এটা পোস্ট করলো, সাথে সাথে আমি আরেকবার পড়লাম জিনিসটা, একবার চোখে চলে গেছে, আমি আবার উপরে উঠে আবার পড়লাম, পড়ার পর আমি পিসিতে হচ্ছে কি অ্যাথলেটিক্স খুললাম, খোলার পর তো দেখি মামা কাহিনী হয়ে গেছে। কাহিনী কিন্তু মানে রোমানো আর রিয়া একসাথে দিছে, অর্নেস্টাইন 1-2 মিনিট এদিক সেদিক মনে হয়, এর পরে আসছে মানে নিউজ আউটলেট গুলো এর পরে দিছে, কিন্তু আগে দেয় নাই, কিন্তু নিউজ রেডি করা ছিল অর্নেস্টাইনের। হ্যাঁ, অর্নেস্টাইনের সাথে সাথে ধরেন সাথে সাথে দেখলাম ভিতরে ঢুকে মানে ফুল একটা হচ্ছে গিয়ে 8-10 কলামের একটা আমি মাঝে মাঝে চিন্তাই করতেছি মানে অ্যাথলেটিক আসলে কোন রেঞ্জে কাজ করে, এইটা অবিশ্বাস্য। অবশ্য ওদের টিম যে বিরাট টিম। আচ্ছা, আবু তালহা নাবিল তার প্রশ্ন, হাভিয়ার কাবরেরা কি আগে ফুটবলার ছিলেন? আচ্ছা, প্রফেশনাল ছিলেন না, কোচ হতে হলেই যে আপনার ফুটবলার হতে হবে এটা তো ম্যান্ডেটরি না। হোসে মরিনিও তিনি তো ফুটবলার ছিলেন না, কিন্তু হচ্ছে সেমি প্রফেশনাল ফুটবল খেলেছেন, আর উনি মেইনলি অ্যানালিস্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন এবং ভালো অ্যানালিস্ট ছিলেন। মানে অ্যানালিস্ট মানে আপনি যদি তাকে কাগজে কলমে ফুটবলিং বিচার করেন, তার মাঠের হিসাব আলাদা, কিন্তু হি ইজ এ ফুটবল জিনিয়াস। মানে এইটা আপনার তার সাথে কথা বলে আপনি বুঝতে পারেন, বা তার আমি 4 বছর 4.5 বছর ধরে তার ওয়ার্ক প্যাটার্ন তো দেখছি, হি ইজ এ ফুটবল ইঞ্জিনিয়ার্স, এবং ট্যাকটিক্যালিও হি ইজ মানে কাগজে কলমে, কিন্তু ওই পর্যন্তই কাগজে কলমে। এবং তাকে যদি এই শোতে কথা বলাইতে পারতেন যে কোনো অ্যানালিসিস, আমার মনে হয় হি ইজ অ্যাজ গুড অ্যাজ এনি ইউরোপিয়ান টিভি গাই। এরকম লোকেরা সাধারণত যে থিয়েরি বা তাদেরকে আমরা যে শোগুলো দেখি, তাদের ব্যাকে যেই টিমটা থাকে, টিমের পেছনে যে টিমটা থাকে, যে টিমটা অ্যানালিসিসের কাজ করে অ্যানালিস্ট হিসেবে, তাদের
হেড হওয়ার মতো ক্যাপাসিটি তার আছে এবং সে অপটায় যেহেতু কাজ করছে, অপটা তো আর যারে তারে নেয় না, অপটা ঠিক ওই ধরনের অ্যানালিস্ট আর ডেটা অ্যানালিস্ট নেয় যারা আসলে একদম সুপ্রিম বা প্রাইম লেভেলের। সো ওই দিক থেকে কোনো মানে সন্দেহই নাই। মানুষ ভাবনা খুব ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষায় ভালো করতে পারে না। না, এইটা হচ্ছে অনেক ভালো ফুটবলার মাঠে ভালো কোচ হইতে পারেন না, এইটা মাঠের কোচ হওয়া ইজ নাদার বল গেম, তাই না? ওইটা সাথে অনেক কিছু নির্ভর করে। আবার আজকাল অনেকে ফিফা গেম টেম খেলেও তো কোচ হয়ে যাইতেছেন, ভালো কোচ হচ্ছেন তারা। যাই হোক, পরের প্রশ্নে যাই। আচ্ছা, ইরফান হাসান, ইনজুরি কেন ম্যান সিটির পিছু ছাড়ছে না? গত সিজনের শুরুর দিকেও দলের একের পর এক ইনজুরিতে পড়ছিল, যার কারণে পেপ ওই ভয়ানক ট্রানজিশনে পড়েছিল। এই সিজনেও যখনই তারা টাইটেল রেসে মনোযোগ দিচ্ছে, সেই মুহূর্তে ডিফেন্সে আবারও ভাঙন ধরছে। গভার্দিওলের ওয়ার্ল্ড কাপও মিস হয়ে যেতে পারে। ট্রু। ইনফ্যাক্ট আপনার ভার্দিওলের এই অবস্থা, আপনি হচ্ছে রুবেন নেভাস ইনজুরিতে, লাস্ট ম্যাচেই দুইজন ইনজুরিতে পড়লেন। ভার্দিওলকে আপনি লম্বা সময় পাবেন না, মানে সিজন শেষ হয়ে যাবে এটা মোটামুটি বিশ্বকাপ শেষ। মিস হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আপনি খেয়াল করে দেখেন, জন স্টোনস হচ্ছে আপনার নাই, তিনিও হচ্ছে লম্বা সময় ইনজুরিতে নাই। ভুলেই গেছে। তারপর হচ্ছে আপনার খুশানভ হচ্ছে আপনার ইনজুরিতে ছিলেন, সেদিন তিনি খেললেন। হচ্ছে গিয়ে ব্যাক করলেন। এখন তো এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ম্যানচেস্টার সিটির জন্য। এই সিজনের বাকিটুকু হচ্ছে গিয়ে তারা কাদেরকে দিয়ে রিলাই করবেন। আপনি হচ্ছে লাস্ট ম্যাচে পরে জানি কে নামলেন, ভার্দিওলকে তুলে নেওয়ার পর রদ্রি, নাথান আকে কি নাম ছিলেন, নাথান নাথান আকে আরো পরে নামছেন। হ্যাঁ, ওই যে ধরেন হচ্ছে নাথান আকেরও তো অবস্থা আসলে ভালো ছিল না, এখন হচ্ছে তাকেই সম্বল হিসেবে ধরতে হবে ম্যানচেস্টার সিটির। মানে সিটির পেপ গার্দিওলা এটা বলছিলেন যে আমার একটা অন্যতম সমস্যার জায়গা হচ্ছে আমার ইনজুরি, স্পেশালি ব্যাক লাইনে। যেখানে আর্সেনালের তুলনায় ম্যান সিটি পিছিয়ে আছে, তার অন্যতম জায়গা হচ্ছে ওই ব্যাক লাইনটা। মানে একে তো সামনের দিকে একটু হল্যান্ড নির্ভরতা আছে, যদিও এই ম্যাচেও গোল করেছেন জিওভানি রেইন্ডার্স, কিন্তু ব্যাক লাইনে আপনি নুনেসের কথা ধরেন, মানে এই যে ফুল ব্যাক নিয়ে যে আমরা বলি না, ঠিক আছে ফুল ব্যাক ভালো করেন, কিন্তু ওই যে মালো গুস্তো যে ডান দিকে থেকে যে ক্রসটা করলেন, এইখানে তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের ডিলে আছে ওই ফুল ব্যাকের বুঝতে যে আমার পেছনে কি ঘটতেছে। ওই ডিলেতে না আপনার হচ্ছে মালো গুস্তো স্পেস পাইলেন এবং ওই ক্রসটা করলেন, ওই ক্রস তো বক্সের মধ্যে যাওয়ারই কথা না। ওইখানে তো চেলসি কাজ জাস্ট বেসিক কাজগুলো করে যাচ্ছিল যে যাক সময়ের শেষ দিকে এসে যা পারি তাই করি। এনজো ফার্নান্দেজও বলটা যে ফার্স্ট চান্সে বলই পান নাই, সেকেন্ড চান্সে মারছেন, ঠেকাইছে, দোনারুমা ঠেকাইছে, এরপরে পরেরটা এসে তিনি দিছেন। তো ওই গোলে যথেষ্ট পরিমাণ ভুলভ্রান্তি ম্যান সিটির আছে, আর এই রকম ভুলই আপনারা টাইটেল রেস থেকে পিছিয়ে দিতে পারে। ওই ব্যাক লাইনও স্টেবল না, আবার ফুল ব্যাক তো ঝামেলা আগে থেকেই আছে। যাই পরেরটা, ইভান মুন্নার প্রশ্ন, বার্সেলোনার রাইট ব্যাক কে হবে এখন, কুন্দে নাকি ক্যান্সেলো? ক্যান্সেলো যদি আসেন মেলা টাকা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে 50% এর উপরে তার কম্প্রোমাইজ আসতে হবে। তবে আমার কাছে মনে হয় একটা ভালো এডিশন হবেন মানে বার্সেলোনার এই টিমটার জন্য। আমি তো ক্যান্সেলোর ফার্স্ট যে অধ্যায়টা ছিল সেটাতেও তাকে চাইছিলাম যে তিনি থাকুক, কিন্তু তিনি আসলে কেন থাকলেন না, বার্সেলোনার প্রতি তার হয় নাই আর কি, পোষায় নাই। এখন আবার আসতে চাইতেছেন ওয়ার্ল্ড কাপের 6 মাস আগে। রাইট ব্যাক পজিশনে এক জোস কোন্দে না থাকলে কি ধরনের ঝামেলায় পড়তে হয় এটা তো বার্সেলোনা টের পাইছে, গতবার চ্যাম্পিয়ন্স লিগে খেলানো হয়েছে, গতবারই টের পাইছে যে এক কোন্দে না থাকলেই কি হইতেছে। আপনার তো ব্যাকআপের, আর কোন্দে তো একটা না খেলেই যেতেছে। এটা তো একটু সুইচ করেও খেলানোর প্রয়োজন। ক্যান্সেলোকে আপনি অনেক জায়গায় খেলাইতে পারবেন, জোস কোন্দেকে আপনি সেন্টার ব্যাক খেলাইতে পারবেন। এক্স্যাক্টলি, এইটা হবে যে আপনার ধরুন কোন্দেকে তখন সেন্টার ব্যাকেও আপনি ট্রাই করতে পারবে, কারণ বার্সেলোনা তো সেন্টার ব্যাকে এখন না হচ্ছে আপনার জার্ড মার্টিন আর হচ্ছে গিয়ে গার্সিয়া খেলে, তারপরে আপনার কুবার্সি। এই এরিক গার্সিয়াকে তো ধরেন মিডফিল্ডেও এখন মিডফিল্ডারই বলে নেওয়া যায়, তো কুবার্সি আর হচ্ছে গিয়ে আপনার জার্ড মার্টিন, ওই জায়গায় কুন্দেকে দিয়েও ওই এটা করতে পারবে বার্সেলোনা, কারণ এখন তো আপনার খুবই টাইট স্কেডিউল সামনে, আপনার সবকিছুই অন। মানে ওইটা নিলে সুবিধা হচ্ছে ক্রিস্টিয়ানসেন যেহেতু ইনজুর্ড হয়ে গেছেন, আরও কবে ফিরবেন জানেন না, তো দুজন থাকলে রাইট ব্যাকে ঝামেলা হইলেও হয়তো মনে হইতে পারে যে রাইট ব্যাকে কুন্দের জায়গাকে নড়বড়ে হবে না, মোটে কুন্দেই ফার্স্ট চয়েস হবে, কিন্তু কখনো যদি প্রয়োজন হয় সেন্টার ব্যাকে কুন্দেকে নিয়ে এসে রাইট ব্যাকে আপনি ক্যান্সেলোকে খেলাইতে পারবেন। আর ক্যান্সেলোরে তো আপনি লেফট ব্যাক রাইট ব্যাক দুই জায়গায় খেলাইতে পারেন, যেহেতু তার দুই উইংয়েই সেই পারদর্শিতা আছে না শব্দটা আজকে জানি, তিনি পারদর্শী আর তার পারদর্শিতা আছে। হ্যাঁ সেটাই, মানে আমি আছেতে ছিলাম। যাই হোক,
পরের প্রশ্ন, সূর্য সাত ঝ, এই কেমন ভাই কঠিন নাম। Compared to all the media hype surrounding other Premier League midfielders, don't you think there's no hype around Bruno Guimaraes? He's been quietly performing, scoring goals/assists in almost every match. Is there no media hype just because he plays in a small team? Is Newcastle a small team? Not really. চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছেন তো ব্রুনো গিমারেশ, এবং ব্রুনো গিমারেশ এই দলে খুবই ইম্পর্টেন্ট এই সেন্সে যে একদম প্রিমিয়ার লিগ ক্লাস, ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগ ক্লাস, ফিজিক্যালি তার যে অ্যাডভান্টেজগুলো আছে এই সব কিছু মিলায় আই ডোন্ট থিঙ্ক উনি হাইলি রেটেড, আই ডোন্ট থিঙ্ক উনি আন্ডার রেটেড, কোনো কিছুই না। আমার কাছে মনে হয় যতটুকু হওয়ার দরকার ততটুকুই আছে। প্লেমেকারের প্রশ্ন, ইগর থিয়াগো ন্যাশনাল টিমে কল ডিজার্ভ করে কিনা? পাইছিল তো কল, বাট এখনো মনে হয় আপনার হচ্ছে খেলা হয়নি, না পায়নি। ইগর থিয়াগো এখনো কল পায়নি, ইগর থিয়াগো আপনার কল পায়নি, এবং ব্রাজিলের হয়ে একটা ম্যাচও আপনার খেলা নেই এখন পর্যন্ত, যতটুকু আমার মনে পড়ে। কি জানি এটা প্রাইমারি লিস্টে কি ছিল নাকি কখনো, মানে ডাক পাইছিল ইনজুরির কারণে খেলা হয়নি এরকম কিছু, আমি মনে পড়তেছে না আমার। বাট খেলা নাই এটা ফর শিওর, ইগর থিয়াগোর হচ্ছে আপনার খেলা হয়নি, তো সে তো এখন একটা ফাইন রানে আছে। হল্যান্ডের পর আপনার ধরেন হ্যাঁ তার হচ্ছে 14টা গোলের মধ্যে পেনাল্টি থেকেই মনে হয় গোল আছে 4টা না আপনার 5টা এরকম। তারপরও হচ্ছে গিয়ে আপনার যে পেনাল্টি ছাড়াও হচ্ছে গিয়ে তিনি যে যতগুলো গোল করলেন প্রিমিয়ার লিগে, হল্যান্ডের পর এত গোল আসলে ওপেন প্লে থেকে কেউ করে নাই, ওইটা হচ্ছে দেখতে হবে। ওনার বক্তব্যটা কি, ওনাকে ন্যাশনাল টিমে ডাকা তো হচ্ছে টাফ, কারণ ব্রাজিলের হয়ে আপনার ওই তাকে যদি আপনার রাখতে হয় ওই জায়গায় তো আপনার আরো কাউকে সরাতে হবে। কাকে ফেলতে হবে? পেড্রোকে ফেলতে হবে। জানি না এই প্রশ্নের ঠিক মানে এখনো লাভ নাই, মানে এই ওয়ার্ল্ড কাপের আগে মানে কেউ যদি আসলে ওইটা ভেবে থাকেন, আমার মনে হয় না আনচেলত্তি ওয়ার্ল্ড কাপের আগে আসলে হুট করে তাকে ডেকে এই রিস্কটা আসলে নেবেন। ওকে, পরের প্রশ্ন, মোহাম্মদ মারুফ, I was seeing that you predicted that the score line would be 3-0. Tell us little about the performance of Man City and Chelsea, and tell me a bit about what you think Chelsea should actually do at this point. আচ্ছা মারুফ ভাই, এইটার উত্তর হচ্ছে এইভাবে দেখেন, ম্যানচেস্টার সিটি তাদের এই 1-0 লিডটা 2-0 করা উচিত ছিল। ম্যাচের এমন পর্যায়ে আমি দেখেছি, অনেকটুকু বাদ দিলাম, 84 বা 85-86 মিনিট চলছে, যখন সামনের দিকে ম্যান সিটির কয়েকজন ফুটবলার গেছেন, যাওয়ার পরে ওই পাসটা দেওয়া যায় সামনের দিকে, কিন্তু সামনে দিলে পজিশন লুজ করার একটা শঙ্কা থাকতে পারে, ডোকু না দিয়ে একটু ব্যাক পাস খেললেন, সতর্কতা অবলম্বন করলেন। ম্যান সিটির এটা বোঝা দরকার ছিল, এটা তাদের ঘরের মাঠ, তারা খেলতেছে চেলসির সঙ্গে, যে চেলসির কোনো কোচ নাই, তাদেরকে মানে চেলসির তো এটা ফ্রি হিট ছিল, যা পাবো তাই লাভ, সেইখানে চেলসিকে আপনি কোনো সুযোগই আসলে দিতে চাইবেন না। এইটাকে অনেক আগেই তাদের মানে আমি জানি না তারা 2-0 3-0 মতো খেলা খেলছে কিনা, 1-0 নিয়ে এত কমফোর্টেবল মনে হয়েছে, সিটি ফ্যানরাও মনে হয়েছে যে কেমন জিমাই গেছে, ধরেই নিজে মনে হচ্ছে যে জিতে যাবে। এইটা একটা মেন্টাল ব্যারিয়ার ছিল মনে হয় ম্যান সিটির, আমার কাছে মনে হয়েছে। আর ট্যাকটিক্যালি যদি বলেন, সেকেন্ড হাফে ডেলাপ যখন নামছেন, সেকেন্ড হাফে ডেলাপ নামার পরে টার্গেটম্যানটা পাওয়ার পরে ম্যান সিটির এগেনস্টে চেলসি ইমপ্রুভ করছে। ইনফ্যাক্ট সেকেন্ড হাফের ডেটা অনেক বেশি ইমপ্রুভড চেলসির ফার্স্ট হাফের তুলনায়। সেইখান থেকে চেলসি গোল করতে পারে এইরকম একটা অ্যালার্ম আগেই বাজিয়ে গিয়েছিল, ওই শেষ গোলেরও 10-15 মিনিট আগে, কিন্তু ম্যান সিটি সেখান থেকে আসলে শিখে নাই বা বুঝতেও চায় নাই, তারা চেলসিকে নিজেদের হাফে আসার যথেষ্ট সুযোগ দিয়েছে। কারণ আপনার ওই হিসেবেও দেখেন, আপনার যখন 2টা প্লেয়ার আপনার চেঞ্জ করতে হচ্ছে, আপনার 2 ডিফেন্ডারকে যখন চেঞ্জ করতে হচ্ছে, তখন তো ওইখানেও তো একটা সিনক্রোনাইজিং এর ব্যাপার চলে আসে। তো এইখান থেকে আমার কাছে মনে হয় যে ম্যাচটা ওইখানেই আসলে ঘুরেছে। আর চেলসির এই পয়েন্টে কি করা দরকার, দেখেন চেলসির প্লেয়াররা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, এইটা আমরা বুঝতে পারছি। এনজো ফার্নান্দেজ কিন্তু ওই দিন অনেকটুকু সামনেই খেললেন, এবং বক্সের ভেতরে তার মুভমেন্টটা ওই গোলের আগেও ছিল, এই মুভমেন্টেই তিনি গোল পেয়েছেন, তাই না? ওইটা একটা হেল্প করতে পারে চেলসিকে। আমি জানি না নতুন কোচ ওই সিস্টেমে যাবেন কিনা, কিন্তু যখনই আপনি এনজো ফার্নান্দেজকে বক্সের আশপাশে যত বেশি ইনভলভ করেছেন, ততবার চেলসি ম্যাচ জিতেছে, চেলসি বড় ম্যাচ জিতেছে। যদিও এনজো ফার্নান্দেজকে নিয়ে আমার মনে হয় চেলসির একটা অংশ বোধহয় খুব একটা খুশি ছিলেন না রিসেন্ট পারফরমেন্সের পরে, এরপরে আর বোধহয় কথা তারা বলতে চাইবেন না।
চেলসির এই মুহূর্তে যেটা করা দরকার, চেলসি তো তাদের সিস্টেম থেকে বেরোবে না। চেলসির আমার কাছে মনে হয় না যে চেলসি যে সিস্টেমে যাচ্ছে, মানে আবারও সেই রোসেনিয়ারকে নিয়ে এসে আবারও গোড়া থেকে শুরু করা, এইটা আসলে ইংল্যান্ডের ফুটবলে আপনারা কিছু দিবে। আপনি একবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন, একবার খেলবেন না, কিন্তু টাইটেল ফাইটে থাকা খুব কঠিন হয়ে যাবে আমার মনে হয়। মানে রোসেনেরকে নিয়ে আসলে আসলে আমার মনে হয় গোড়া থেকে শুরু করবে না, রোসেনের এই সিস্টেমের ভেতর ঢুকে যাবে। তা তো ঢুকবেনই, নাইলে কি আর উইকা মনে যায়, আছে? ধরেন উনি হচ্ছে নতুন কিছু আসলে ইমপ্লিমেন্টেড এই টাইমে করবে, তার ওই যে চাইবে না। কোচ হবেন আর কি, অত বেশি কর্তৃত্ব থাকবে। আর ভাই না। চেলসির হচ্ছে কি আপনার ধরেন, আপনি যদি হিসেব করেন চেলসির এই যে উইন্টার সাইনিং এ চেলসির কি দরকার, ডিফেন্সে Defender। সেন্টার ব্যাক দরকার, এছাড়া কিন্তু আর কোনো তেমন কোনো ক্রাইসিস জায়গা নাই, প্রত্যেক জায়গায় দুনিয়ার ওভারলোডেড। player, দুনিয়ার প্লেয়ার। আচ্ছা, তাবিব তাহির বলেছিলেন ডিসকাস অ্যাবাউট কানসেলো রিটার্ন, আমরা কথা বলে নিয়েছি, আপনি নিশ্চয়ই ওটার মধ্যে পেয়ে গেছেন। যাই হোক, পরের প্রশ্ন যাই। মোহাম্মদ করেন, আপনার আছে কিছু বাদ? করে একটা দুইটা তিনটা আছে, তাহলে করেন, সমান সমান আছে। আচ্ছা সেটা হচ্ছে যে মোহাম্মদ সাব্বির হোসেনের প্রশ্ন, লেস্টারের শেষ গোলে হামজার অবদান আছে কি? এটা ধরেন একটা প্রি অ্যাসিস্ট টাইপ অবদান আছে, হ্যাঁ, প্রি অ্যাসিস্ট টাইপ একটা অবদান আছে, মানে ওনার কাছে বলটা ছিল, উনি বলটা লেফটে আর কি ছেড়ে দিয়েছেন। বাদ দেন। তবে লেফট ব্যাক পজিশনে হামজা চৌধুরীকে দেখা গেছে পুরো ম্যাচ তিনি খেললেন। ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার লেফট সাইড থেকে তিনি হচ্ছে রাইট ফুটেই একটা ক্রস করেছিলেন, ওই ক্রসটা হচ্ছে গিয়ে জেমস তিনি হচ্ছে গিয়ে ট্রাই করলেন, ওটা একটা টপ, যিনি রাইট ব্যাকে খেলতেছেন, টপ হচ্ছে গিয়ে একটা সাপ্লাই ছিল, এই যে হ্যাঁ, এই যেটা হচ্ছে বুটের কোনা দিয়ে হ্যাঁ, এরকম করে হ্যাঁ, মেরে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে খেলা ধরেন দেখতেছিলাম। আমি দেখতে যেতেছিলাম উনি আবার লেফটে ট্রাই করে কিনা, দেখলাম যে না, হালকা একটু ঘুরে তিনি রাইট ফুটটাকে সামনে এনে ওই বলটাকে প্লেস করেছেন। হামজা আবার একটা ফাউলও একটা করছিলেন, যে ফাউলটা করার পরে রেফারিকে মনে করেছেন এটা আমার ফার্স্ট, মানে এই যে ট্যাকেলটা আমি করলাম, হ্যাঁ, একটু হ্যাঁ। তো তবে এই যে লেস্টার সিটির যে পারফরম্যান্স ওয়েস্ট ব্রমের সাথে, জাতা ফালতু ভাই ওরা টিমটা আগে গোল ছয়টা গোল যে খায় না এটা হচ্ছে ওদের ভাগ্য, ওরা আগে গোল দিছে। লেস্টার সিটির মাঠে খেলা, আগে গোল দিয়ে গোল খাইলো, গোল খাইছে আবার, এবং প্রত্যেক ম্যাচে গোল খায়, প্রত্যেক ম্যাচে। এবং হামজা এ তো চৌধুরীকে পুরো ভাই লিভারপুল হয়ে গেছে, প্রত্যেক ম্যাচে ফার্স্ট হাফে গোল খাবে। আর হচ্ছে হামজা চৌধুরীকে কোনোভাবেই তার ন্যাচারাল পজিশনে এই কোচ খেলাতে পারতেছে না। এই ম্যাচটায় যদি এরা না জিততো লেস্টার সিটি, আমার ধারণা কোচের পথে এরাও ম্যানচেস্টার ইউনাইটেড চেলসির পথে হাঁটতো। লেস্টার এটা সিটি। ভালো হইতো একদম। আপনি চিন্তা করেন লেস্টার সিটির অবস্থা কিন্তু সুবিধার না। কেন সুবিধার না? লেস্টার প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড, মোস্ট অফ দ্য প্লেয়ার্স হয়তো মানে জেমি ভার্ডিরা নাই, কিন্তু এইখানে প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার তো আছে। হামজাই তো প্রিমিয়ার লিগে খেলছেন, হামজা বা আরো কয়েকজন প্লেয়ার আছেন যারা প্রিমিয়ার লিগের, জর্ডান আইউ তো যথেষ্ট হাই প্রোফাইলের ফুটবলার। এই প্লেয়ারদেরকে নিয়ে এই কোচের যে পারফরমেন্স, যেই টিমটা পয়েন্ট টেবিলের সেকেন্ড হাফে চলে যেতেছে ছিল এই ম্যাচে, আপনি প্লে-অফও তো খেলতে পারবেন না। প্লে-অফ কিছুই করতে পারছেন না। Impossible। এমন তো মনে হয় যে কোচের দিকে নজর দেওয়া দরকার, কোচ এটা লেসেসরি কোচ পরিবর্তনে যাওয়া দরকার, নইলে আমি সুযোগ দেখছি না। এবং এটা আমরা চাই কোচটা পরিবর্তন আমি তো চাই। হোক, আর এরপর হচ্ছে কি হামজা চৌধুরী স্টার্টিং 11-এ খেলুক ভাই। হ্যাঁ, এটা আমি চাই না। আপনি তো 11-এ খেলছেন, হামজা আরেকবার খেলেছেন, পুরো ম্যাচ খেলেছেন, হামজা তো অনেকদিন পর ধরেন শেষ খুব করেছেন, কম। ন্যাচারাল পজিশনটা খেলতে পারতেছেন না। ওইখানে খেললে সমস্যাটা কোন জায়গায়? লেফট ব্যাকে খেলতেছে, মানে সেই লেফট ব্যাকে খেলে এমন একটা ভুল তো তার কাছে আসতেই পারে যেটা তার ওইখানে করারই কথা না, সেটা তো আরো প্রেসারে ফেলবে এবং অপোনেন্টরা তো আপনার ওইটাই টার্গেট করবে, টার্গেট করবে। আমি মাঠে নামার আগে তো ওইটাই টার্গেট করবো, ও তো লেফট ব্যাক না। নিশ্চয়ই হামজা চৌধুরী সাদউদ্দিনের দুঃখটা একটু বুঝছেন এই জায়গায়। নেক্সট প্রশ্ন, ভিনিসিয়াস এমবাপে, তার প্রশ্ন, সামনে যেহেতু বিশ্বকাপ, বর্তমানে ক্লাব পারফরমেন্স অনুযায়ী বিচার করবেন আপনারা কোন জাতীয় দলের অ্যাটাকিং লাইনআপ সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে? ফ্রান্সেই আসলে বলতে হবে। এই যদি আপনি চিন্তা করেন, কিলিয়ান এমবাপ্পে থাকলেই কিলিয়ান তো হইলো। এমবাপ্পে, তারপর ধরেন একিতিকি, উসমান দেম্বেলে, দেমবেলে, চেরকি, চেরকি, আবার ধরেন দুয়ে টুয়ে তো আছে, দুয়ে, বারকোলা, ওলিসে, ওলিসে। ঠিক আছে, এইটার মতো এটার ধারে কাছেও কেউ নেই। হয়তো ব্রাজিলেরটা আপনি নামে গন্ধে বলতে পারেন, কিন্তু ভিনিসিয়াস কাজে সেরা নাই ফর্মে এখন, নাই। কাজে নাই। রড্রিগো ধরেন মানে ওই টপ ফর্মে নাই, রড্রিগো কামব্যাক করেছে, গোল টোল পাচ্ছেন, তো জোয়াও পেড্রো, এস্তেভাও ওই লেভেলে আসলে বলা যাবে reach না। করা যাবে আর আর্জেন্টিনারটা হলো ধরেন লাউতারো মার্টিনেজ, আলভারেজ, লিওনেল মেসি, যথেষ্ট মানে ওই স্ট্যান্ডার্ডেরই, কিন্তু ফ্রান্সে অপশনস আর মানে অনেক, অনেক। স্পেনের ক্ষেত্রেও তো আপনার ধরেন তাই, লামিন ওয়েজাবাল, ইয়ামাল, ওয়ারথাবাল, আর কি আছে ভুলে গেলাম, নিকো উইলিয়ামস।
স্পেনের একটু নামে আর স্পেনে তো ধরেন হচ্ছে সবসময় আসলে একটা ওই স্ট্রাইকারবিহীন খেলা, এটা আসলে আমরা দেখে অবশ্য বড়ই হয়েছি। আচ্ছা, স্পেনে আসি। জানি না কার্ল স্পেনে যাবে কিনা। খালেদুজ্জামান সোহাগের প্রশ্ন, কার্লের স্বপ্নের কথা মনে হয় রিয়াল মাদ্রিদ শুনেছে 26-27 সিজনে রিয়াল কি বসে থাকবে? বায়ার্ন মিউনিখ itself is a big club, but when it comes to Real Madrid, not big enough, ঠিক আছে? মানে রিয়াল ইজ রিয়াল মাদ্রিদ। কেন এটা এই তরুণ ফুটবলারের কথা শুনলে কিন্তু বোঝা যায়, মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এমন একটা প্রভাব আছে গোটা বিশ্ব জুড়ে, ওরা এইটারে আপনি আসলে মানে ওভারলুক করতে পারবেন না। একটা প্লেয়ার বায়ার্ন মিউনিখে খেলে, ওর বয়স কত, এই বয়সে সে নিয়মিত খেলতেছে এবং জার্মান ন্যাশনাল টিমে তাকে নেওয়ার কথা চলতেছে, তাকে ধরা হচ্ছে নেক্সট সুপারস্টার বা ওয়ার্ল্ড কাপে অনেক কিছু বড় এক্সপোজার পাবে, তখন তিনি বলে দিলেন, বলতেছে যে বায়ার্ন মিউনিখে খেলে আমি খুশি, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলা ভাই। এবং এরপর তো আপনার বায়ার্ন বোর্ডও তো আসলে নড়ে চড়ে বসেছে, কন্ট্রাক্টটা কিভাবে কি করা যায়, রিলিজ ক্লজটা বাড়ানো দরকার, ওর করতে হবে, ওরে টাইট দিতে হবে, কোথায় কি কথা বলতে হয় সেটা বোঝে না। উনার যদি যথেষ্ট মিডিয়া নলেজটা থাকতো, এই বয়সে যেটা থাকার কথা না, তাহলে জীবনে এই কথা বলতেন না। আপনি কন্ট্রাক্টেড একটা ক্লাবের এই মোমেন্টে, তারপরে বায়ার্ন মিউনিখে মানে মোহাম্মদ জামির তার প্রশ্ন, 2 মাস আগেও একটা বাক্য ছিল এমবাপ্পের গোল ছাড়া রিয়াল মাদ্রিদ জেতে না, এখন সেই বিষয়টা কিভাবে দেখছেন? এখন এই বিষয়টা তো একদিন মোটে হইলো ভাই, এটা যদি রেগুলার করতে পারে তাইলে না হচ্ছে আমরা বুঝবো না রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে ছাড়াও চলতে শিখেছে, মানে তার শিখে গেছে যখন অ্যাবসেন্স থাকবে সেইটা। এখন তো আবার ধরেন কথা হচ্ছে যে তাহলে একটা কাজ কি করা যায় নাকি, গার্সিয়া এমবাপ্পে ভিনিসিয়াস সবাইকে একসাথে স্টার্ট করে দেওয়া যায় কিনা? আবার এটা তো করা যায়, ভিনিসিয়াসকে বসায় দেওয়া যায়, কিলিয়ান এমবাপ্পেকে লেফটে দিয়ে দেয়, তাহলে কিলিয়ান এমবাপ্পে হচ্ছে তার মতো খেলতে পারবে, ভিনিসিয়াসকে বিক্রি করে ভিনিসিয়াসকে আবার চেলসি নাকি হচ্ছে কত মিলিয়ন দিয়ে টাকার বস্তা নিয়ে যাচ্ছে, অনেক কিছু দেখি, অনেক মজা লাগে এগুলা ভাই, আমরাও ভাবি মাঝে মধ্যে। না এইটা হচ্ছে মানে ওই দিন হচ্ছে রিয়াল মাদ্রিদকে মনে হলো যে না একটু স্বস্তি, মানে ধরেন রিয়াল মাদ্রিদ এই সিজনে তো আরো ম্যাচ জিতেছে, কিন্তু ডমিনেটিং ওয়েতে একদম শুরু থেকে পুরো ম্যাচটা ডমিনেট করা, এটা তো এই সিজনে আসলে কালে ভদ্রে আমরা আসলে দেখেছি। কিন্তু গনসালো গার্সিয়া, মানে আমার কাছে মনে হয় না যে কিলিয়ান এমবাপ্পে ফিট থাকলে তিনি খুব বেশি নিয়মিত সুযোগ পাবেন। পানেই তো নাই, ধরেন ক্লাব ওয়ার্ল্ড কাপেও গনসালো গার্সিয়া খেলছেন, গোল করছেন, যখন এমবাপ্পে ফিরতে তখন তাকে বসে যাইতে হয়েছে, এবং এই সিজনও তাই হয়েছে। আবার এমবাপ্পে ফিরলে ওইটাই আসলে হওয়ার কথা, কিন্তু গার্সিয়ার ক্ষেত্রে যেটা হবে, মানে শাবি আলোনসো হয়তো একটা ওয়ে আউট পাইলেন যে আমার ম্যাচে কাজ হচ্ছে না, ভিনিসিয়াসকে আমি যখন চেঞ্জ করছি এমবাপ্পেকে সরিয়ে দিয়ে তখন ওই জায়গায় নাম্বার 9 এ গার্সিয়াকে রাখবো কিনা। কিন্তু গার্সিয়াকে আবার এটা মাথায় রাখতে হবে যে তিনি যতটুকু সময় সুযোগ পাবেন ততটুকুর ভেতরে তাকে নিজেকে প্রমাণ করতে পারতে হবে। আমি একটু গনজালো হিগুয়াইনের ইয়াটা টানি, ইগাইন রাদার, তার উদাহরণটা টানি। ইগাইন যখন এই ক্লাবে মানে রিয়াল মাদ্রিদে ছিল, তার বয়স তরুণ এবং তিনি খেলতেন থার্ড স্ট্রাইকার, রাউল গনজালেজ, রুথ ফন নিস্টেলরয়, এরপরে কেউ থাকলে নামতেন হচ্ছে নিগাইন। তো এমনও দিন গেছে যে টাইটেল, মানে ওই যে ডেভিড বেকহাম চলে যাওয়া যে টাইটেলটা, সুস্টার ছিলেন মনে হয় সময় কোচ, ওই টাইটেল জেতানোর গোলটাই করছিলেন গনজালো হিগুয়াইন। মানে ফ্যান ফেভারিট হওয়ার কতগুলো তরিকা আছে, সেই তরিকায় এরই মধ্যে গনজালো গার্সিয়া চলে গেছেন এই হ্যাটট্রিকের পরে, স্পেশালি আরো বেশি সান্তিয়াগো বার্নাব্যু রব টপ বলেন সবকিছু মিলায় ওই যে 15-20 মিনিট আপনি সময় পাবেন, ওইটার মধ্যে আপনার ইম্প্যাক্ট রাখতে হবে আর কি। গনসালো গার্সিয়ারও এই ছাড়া আর কোনো গতি নাই। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে সাস্টেইন করতে গেলে এইটার বাইরে, মানে আপনি তো সুপারস্টার হয়ে জন্মান নাই, আবার সুপারস্টারও হইতে গেলে আপনাকে রিয়াল মাদ্রিদে বাকি যারা অলরেডি সুপারস্টারস তাদের সঙ্গে কম্পিট এবং হচ্ছে ধৈর্য রাখতে হবে। ধরেন এইটা হচ্ছে মেইন কথা। গনজালো গার্সিয়া যদি ফিল করেন হ্যাঁ যখনই আমি নামতেছি, নামলেই গোল করতেছি, তারপরও হচ্ছে কি আমার কেন সুযোগ হচ্ছে না, ওইটা হইলে তো আপনার এটাও বুঝতে হবে আপনার ওই জায়গায় একজন আছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি যে রেডি ছিলেন এটা তার প্রমাণ। মানে ক্লাব ওয়ার্ল্ড কাপে সত্যি কথা, ক্লাব ওয়ার্ল্ড কাপ দেখেই মনে হয়েছে যে তখন থেকে তিনি রেডি, মানে কোনো প্রেসার নাই, কোনো কিছু নাই, এনজয় করছেন। যখন ফার্স্ট গোলটা করলেন হেডে, সেকেন্ড গোলটা তো আমার দৃষ্টিতে এই 3 গোলের সেরা গোল। মানে ওই চেস্ট রিসিভের পরে ওইভাবে শট করা, ওইটা একজন এইরকম 21 বছর বয়সী স্ট্রাইকারের এই আত্মবিশ্বাসটা এসছেই তিনি একটু আগে গোল করেছেন ওই আত্মবিশ্বাস থেকে। আর থার্ড গোলটা বল তো চলেই যাইতেছিল, ওইটাই তো তার স্ট্রং ফুট না, পায়ে যেটা দিছেন, এরকম গোল আমি একবার করছিলাম ইউনিভার্সিটির খেলায়।
কিন্তু গার্সিয়া খেলে কোথায় ওই ওই গোল খেলা জিতছে। গোল করে আর আপনি রিটায়ারমেন্টে চলে গেলেন। গার্সিয়া তো দেখে নেই এই গোলটা, আমরা অকালে হারিয়ে ফেললাম দেখলে বুঝতে গার্সিয়ার পারবো, মতো ঠিক গোল আছে? করা একটা প্রতিভা। দেখলে বুঝতে পারতো, আর আমরাও পারি। যাই হোক, তখন আমার বয়স 21 বছরই ছিল মনে হয়। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ। সানসাদ নেহা, মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আজ অফিসিয়ালি আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কালকের খবর এটা। আমন্ত্রণ গ্রহণ করা উচিত, এতে সামনে সাফের প্রস্তুতিও নেওয়া যাবে। তাছাড়া শ্রীলঙ্কা তো আছেই টাফ অপোনেন্ট হিসেবে, যেহেতু নতুন কোচ আসবে তার পরীক্ষা করার সুযোগ থাকবে। রিফাত ভাই আসবে, এটা নিয়ে কি কথা বলবেন? এইটা হচ্ছে কি আপনার জুনে যেই ফিফা উইন্ডোটা আছে বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের window নাকি? আগে, তখন হচ্ছে কি ওইটার মধ্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার এটা একদিক দিয়ে ভালো হয়েছে। ভালো কেন হয়েছে? বাংলাদেশের তো মনে করেন হচ্ছে গিয়ে এই ম্যাচ আয়োজনের ডিপ্লোম্যাসিতে বাংলাদেশ অনেক খারাপ। খুব হ্যাঁ, তো ওই হিসাব করে ধরেন, ঐতিহাসিক ঠিক আছে, খারাপ। ওইটা হচ্ছে একটা প্রি সাফ আপনি বলতে পারেন যে এই 4টা দল, এই 4টা দলই আপনার নেক্সট সাফে খেলবে। সাফ যদি এই বছর সেপ্টেম্বর উইন্ডোতে যে হয়, তো আপনার মালদ্বীপ খেলছে ডেফিনেটলি, শ্রীলঙ্কা খেলছে। ইনফ্যাক্ট আপনার বছর শেষে যখন জামালের একটা ইন্টারভিউ করছিলাম, নতুন বছরে তারা আসলে কি চায়, জামাল কিন্তু ইন্টারভিউতে আপনার একটা কথা বলছিল যে সবাই হয়তো ইন্ডিয়া বলে, কিন্তু শ্রীলঙ্কার রিসেন্ট টাইমসে এত ন্যাচারালাইজড প্লেয়ার তারা হচ্ছে গিয়ে তাদের ইনক্লুড করেছে। শ্রীলঙ্কা এই সাউথ মানে এই সাবকন্টিনেন্টে একটা বড় নাম হয়ে দাঁড়াবে যখন তারা একসাথে একটু টাইম নিয়ে আসলে খেলা শুরু করবে। তো ওইটাও হচ্ছে কি একটা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়বে, রিয়েল টাইম একটা চ্যালেঞ্জের মুখে। আর হামজা সমিতকে তো আপনি পাবেনই, যেহেতু হচ্ছে জুন মাসের ওটা ফিফা উইন্ডো। আমাদের এক বড় ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমাদের টি স্পোর্টসেরই। উনি বলছিলেন যে উনি এই বিপিএল চলার সময়, ক্রিকেট বিপিএল চলতেছে না, ওই সময় উনি ওখানে ছিলেন। পারভিজ মাহরুফ আর পারভেজ মাহরুফ, পারভিজ না, পারভিজ। পারভেজ। আমরা whatever, বাংলায় তো আপনার মাহরুফ। আরো লিখতাম হচ্ছে পারভেজ মাহরুফ। আচ্ছা, মাহরুফ, উনি তো শ্রীলঙ্কান শ্রীলঙ্কান all-rounder। এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। ওনার সঙ্গে কথা হচ্ছিল ফুটবল নিয়ে, তখন তাজির ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। তো উনি তখন বলেছেন ফুটবল নিয়ে তাদের কথা হচ্ছে, হি ইজ এ ফুটবল ফ্যান, মানে মারুফ। তিনি বলছিলেন যে তোমাদের মতো আমাদের দেশেও এখন ন্যাচারালাইজ ফুটবলার অনেক এসছে এবং আমাদের ফুটবল টিমটাও আস্তে আস্তে ভালো করছে। শ্রীলঙ্কান ফুটবল টিমটা আমার মনে হয় যে এই সাউথ এশিয়ায় ফুটবলটা ভালো করতে পারে সামনের দিকে। কিন্তু তখন আবার তিনি এটাও মেনশন করেছেন যে আমাদের হয়তো অনেক ফুটবলার আছে সংখ্যায়, কিন্তু তোমরা ভাই যা পেয়েছো এটা আর পাওয়া সম্ভব না, এটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। হামজা চৌধুরী তার কথা আলাদা করে মেনশন করে বলছেন যে হামজা ইজ মানে হি বিলংস টু এ ডিফারেন্ট ক্লাস। মানে সাউথ এশিয়ার ফুটবলারই তো আপনার এখন সবচেয়ে বড় নাম হচ্ছে হামজা চৌধুরী, যেটা পুরো সাউথ এশিয়াই পেয়েছে, শুধু বাংলাদেশ না, পুরো সাউথ এশিয়া। বিপিএল যে চলতেছে, এখানে যে প্যানেল সবাই ফুটবল, মানে বেশিরভাগ ফুটবল ফ্যান। গুচ, গ্রাহাম গুচ ও গোফ, ড্যারেন গফ ইংল্যান্ডের পেসার ছিলেন। ড্যারেন গফ, উনিও ফুটবল নিয়ে বেশ আগ্রহ দেখলাম। উনি তো ইংলিশ ফুটবল খেলছে নাকি উনি চ্যাম্পিয়নশিপে? এই হ্যাঁ, আমার তো আর প্রশ্ন নেই। ও, আমারটা আছে, ভালো প্রশ্ন, দুইটা আছে আমার। ফেক আনাস ইন রিসেন্ট সামির স্কেন এপিসোড, সামির নামে পডকাস্টটা করেন তারিক কাজী, ওটার নাম কি স্ক্যান অর স্কেন? স্কেইন মনে হয়। আচ্ছা, এপিসোড তারিক কাজী, আমি জানি না, দুঃখিত ঠিকমতো উচ্চারণ করলাম কিনা। তারিক কাজী ডিসকাসড পেমেন্ট ডিলেজ ফর অল পার্টিসিপেন্টস। হি ডিসকাসড ফর্মিং আ প্লেয়ার্স ইউনিয়ন. He stated that if players from a union, they will be able to raise their voices and push teams to behave better. My question is, do Bangladesh players have a players union? Will forming a union actually assist them? আসলে প্লেয়ার্স ইউনিয়ন আছে, তবে সেটা আমার মনে হয় শুধু কাগজের কলমে আছে, এবং হচ্ছে কি কিছু আপনার কাজও তারা বোধহয় করেন। হ্যাঁ, তাদের মেইন কাজটা আসলে ওইভাবে দৃশ্যমান হবে না যখন আপনি এই ধরনের সিচুয়েশনে, যখন ক্রিকেটের এক ডিরেক্টর জাতা বলার পরে তো ভালোই প্রতিরোধ করেছে, কিন্তু আপনার ফুটবলে যখন প্লেয়াররা পেমেন্ট পায় না, খেলোয়াড় কল্যাণ সমিতি তাদের কাছে জানতে চাওয়া হলো, তারা বললো যে ফুটবলাররা তো আমাদের কাছে এসে বলে না, তো বললে আমরা হয়তো ক্লাবগুলোর সাথে আলাদা আলাদা করে বসবো, সব ক্লাবের সাথে আমরা বসবো, ফেডারেশনের সাথে বসবো। কিন্তু ধরেন এই খেলোয়াড় কল্যাণ সমিতিতেও যারা আছেন তারা বাংলাদেশের সবাই রেসপেক্টেড ফুটবলার ছিলেন একটা সময়, এখন অনেকে আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমিটিতেও আছেন, তো তাদের আসলে স্টেপ নেওয়া উচিত। তো হ্যাঁ, মানে এটা অলরেডি আছে। এবং দেখেন, একজন তারিক কাজী কতদিন ধরে বাংলাদেশে খেলছেন, তিনিও কিন্তু ধরেন ওই খেলোয়াড় কল্যাণ সমিতি সম্বন্ধে হয়তো জানেন না, মানে ওইটার
কার্যক্রমটা যদি ফুটবলারদের সাথে আরেকটু মনে হয় ছড়ানো যায় আমার কিন্তু মনে হয় সেটা better যদি হবে। তারিক জামাল ওনারা যদি এটা লিড নেন তাহলে তো ওনাদের আমরা তো বুঝতেই পারছি যে তারিক জামালদের যে সেটা আছে যেটা তারা বুক চিতিয়ে বলতে পারেন, অনেক ফুটবলার সেটা বলতে পারেন না, অনেক কারণে বলতে পারেন না। সম্ভবত এইরকম কোনো ইউনিয়ন হলে সেখানে জামাল তারিকদের একটা বড় ধরনের কন্ট্রিবিউশন লোকে এক্সপেক্ট করবে এবং তারা যখন একটা বক্তব্য দেন তখন সেটার পক্ষে জনমত অনেক বেশি থাকে, তাতে ক্লাবগুলোকেও চাপে রাখা যাবে যে তোমরা বেতন ক্লিয়ার করো। এবং বাংলাদেশের ক্লাবগুলো যেই পক্ষ যারা ফিনান্স করেন, যারা ইনভেস্ট করেন, তাদেরও আসলে যথেষ্ট কৃতিত্ব আছে। বাংলাদেশের এই ফুটবলকে তারা দিনের পর দিন তাদের গাঁটের পয়সা দিয়ে টিকিয়ে রেখেছেন, কিন্তু তারাও এটা বুঝতে পারবেন যে এটাকে যেন তেনভাবে হেলাফেলা করা যাবে না। একবার যদি আমি কোমর বেঁধে নামি, আমাকে জানতে হবে যে আমার এখানে স্ট্রাগলিং পিরিয়ড আসবে, তখন আমাকে এই জিনিসগুলো ডিল করতে পারতে হবে, আমার প্রপার ম্যানেজমেন্ট থাকতে হবে সেসব সময় ডিল করার জন্য। আচ্ছা, আমার কাছে শেষ প্রশ্ন, মোহাম্মদ আতাউল্লাহ, রিফাত ভাই, নাবিল ভাই, শরীফুল ভাই, আমি ক্রিকেট ফ্যান কিন্তু আপনাদের ভালো লাগে, লাভ ইউ। আমি ইতালি সাপোর্ট করি, ইতালি ওয়ার্ল্ড কাপ জিতবে। কোনটা ভাই, টি-20 ওয়ার্ল্ড কাপ নাকি? আচ্ছা, হ্যাঁ, ইতালির সাথে তো বাংলাদেশের খেলাও আছে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা তো অবশ্যই, কিন্তু ক্রিকেটে আর কি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলা আছে, আর ফুটবলে তো ওয়ার্ল্ড কাপ জিততে হলে আগে ওয়ার্ল্ড কাপটায় অংশ নিতে হবে। ইতালি প্লে অফটা জিতুক, এটা আসলেই মনে প্রাণে চাই, ইতালিকে ওয়ার্ল্ড কাপে দেখতে চাই ভাই। এইটাই ভাই, আর আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.